নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আজকের বিষয় নিয়ে আমি আবার চলে এসেছি আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। অবশ্যই উনি সবসময় আমাদের উপকারের জন্য ভালো ভালো বিষয়ই দিয়ে থাকেন। তো ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি চেষ্টা করছি কিছু বলার। তো যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই বিষয়টা এরকম যে পুরনো কথা মনে রেখে আমরা এমন এক কর্ম করি যা আমাদের জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনে। খুব বড় সত্যি কথা, কারণ আমরা জানি সবসময় যে পুরনো যা কিছু যেতে দাও, বলে না, যেতে দাও। পুরনো কথা জমিয়ে রাখলে, পুরনো জিনিস জমিয়ে রাখলে, খাবার যেমন পুরনো রেখে দিলে সবকিছুই নষ্ট হয়ে যায়, সেই রকম পুরনো কথা মনে রেখে আমাদের মনটাকে আমরা দিনে দিনে বিষাক্ত করে তুলি। তো এখান থেকে আমরা নিজেদের বার করে আনবো আর কি, আনার চেষ্টা করব। কারণ আমরা সবসময় এটা যে কোনো খাবারই যদি 2-4 দিনের বেশি থেকে যায়, ফ্রিজে থাকলেও কি যাই হোক, সেটাকে আপনি বারবার যদি ফুটিয়ে খাবার চেষ্টা করেন, সেটা কিন্তু শরীরে কোনো উপকার দেয় না, আখেরে ক্ষতিই করে। সেরকমই ব্যাপার। আমরা যদি এক গাদা পুরনো জামা কাপড় ভরে ভরে আলমারিতে রেখে দিই, তাহলে কি করব আমরা কি নতুন জামা কাপড় যেগুলো ভালো হবে সেগুলো আর আলমারিতে ভরতে পারবো না? তো নতুন জামা কাপড় আলমারিতে ভরবার জন্য আমাদের কি করতে হবে? আলমারিটাকে খালি করতে হবে, তাই তো? পুরনো জিনিস বাদ দিতে হবে। সেই রকমই আমাদের জীবনে চলার পথে অনেক কিছু থাকবে। যেহেতু এতগুলো বছর আমরা কাটিয়ে এসেছি, তো আমাদের জীবনে তো পুরনো অনেক কথা, অনেক ভালো লাগা, অনেক ভালো না লাগার সমস্ত কিছু বিষয়ই থাকবে। তো সেটাকে যদি আঁকড়ে আমরা ধরে থাকি, তো আমরা তো জীবন চালাতে পারবো না, তাই না? সেটাতে ওই যেরকম আলমারি ভর্তি হয়ে থাকলে আপনি নতুন জিনিস ঢোকাতে পারবেন না, সেরকম পুরনো কথা ভিতরে জমিয়ে রাখলে কি হবে? আপনি নতুন কিছু শেখার চেষ্টা করলেও সেটা আপনার ভিতরে পৌঁছবে না, যেহেতু আপনি পুরনোটাকে আগলে রেখে দিয়েছেন। তো এরকমই ব্যাপার। তার জন্য আমাদের কিন্তু পুরনো কথা অবশ্যই বিশেষভাবে বার করতে হবে। পুরনো কিছু যদি তুমি যদি নিজে বুঝতে পারো যে আমার পুরনো কিছু কথা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, তো আমার মনে হয় সত্যি খুব ভালো উপায় এটা। কাঁদতে হবে, হাউ হাউ করে কাঁদো, চিৎকার করে কাঁদো, লোকের সামনে না পারো, একা কাঁদো, বসে কাঁদো। কাঁদলে অনেকটা হালকা হওয়া যায়। যে কোনো, আমরা যেমন ছোটবেলায় খুব কান্না করতাম, যে কোনো কিছু যদি আসার জিনিস না পেতাম, একটু কেঁদে নিলেই আবার সব ঠিক হয়ে গেল। তবে এই ব্যাপারে আমি বলি, আমি না এমনি এতদিন যারা আমাকে দেখছেন তারা জানেন যে আমি একটু বেশি হাসি, প্রয়োজনের অতিরিক্ত। হয়তো অন্যের কাছে সেটা বাজে লাগতেও পারে যে কত হাসে রে বাবা, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি এটা নিজেকে ভালো রাখার জন্য করি। কারণ আমি জানি সবসময় যদি আমি একটা জীবনের চাপ নিয়ে থাকি, তো আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি অত চাপ নিতে পারি না। আমি হই হই করে একটু কথা বললাম, ছেলেপুলেদের সাথে একটু হাসি ঠাট্টা করলাম। আমি আমার ছেলেদের সাথে এমন ভাবে মিশি, না দেখলে কেউ বিশ্বাস করে না, আমি পুরো বন্ধুর মতোই মিশি, মজা করি ওদের সাথে। কোনো কথা নিয়ে একটু ওদের সামনে গান করি। অনেকে দেখেছেন যে আমার বড় ছেলে গিটার বাজালে, আমি খুব যে ভালো গায়িকা তা নই, কিন্তু আমি ওর সাথে বসে গলা মেলাই, গান করি, হাসি, আনন্দ করি। আমি এভাবেই থাকতে ভালোবাসি। আমি জীবন সকলেরই কম বেশি ভালো লাগা না লাগার মুহূর্ত তো অবশ্যই থাকবে, কিন্তু আমি যদি সেটা আঁকড়ে ধরে থাকি, তাহলে কি আমি তো নিজের ক্ষতি করছি, উপরন্তু আমার আশেপাশে যদি আমি সবসময় মুখটাকে ভার করে থাকি, যদি দুঃখে পরিণত থাকে আমার জীবন, তাহলে কি আমি আশেপাশের লোকদেরও খুশি রাখতে পারবো না। আমাকে দেখলেই তাদের মনটাও ভার হয়ে যাবে, যে কি মানুষ রে বাবা, সবসময় মুখটাকে ভার করে থাকে বা কিছু এমন। আর আমি এটা দেখেছি, যে কোনো কারণে আমি বলি, একটু না বলে ওই বারবারই বলি, নিজের অভিজ্ঞতার কথা সবসময় শেয়ার করি। অনেক বিশেষ কিছু পণ্ডিত ব্যক্তি আমি নই, তবুও নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে মনে হয় কেউ শুনে যদি একটু হলেও উপকার হয় আর কি। কারণ এরকম তো হয়, পুরনো কথা মনে কষ্ট দেয়। আমি বারবারই বলতাম যে পড়াশোনাটাকে ভালোবাসতাম, যে পড়াশোনা করব আর একটু চাকরি করব। বিয়ে থার ইচ্ছা অতটা ছিল না, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে আর কি আমার মনের মধ্যে একটা সেই মুহূর্তে একটু চাপ পড়েছিল, যে আমি তো এটা চাইনি, এরকম জীবন হঠাৎ করে আমি চাইনি যে আমি তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলবো আর কি, এরকম জীবন চাইনি। কিন্তু পরিস্থিতি এমনই, বা ঈশ্বর চেয়েছেন যে হ্যাঁ আমার বিয়ে হয়ে যাক, যে কোনো কারণবশত আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। যেটা বিয়ের বয়স নয়, সেই বয়সেই আমার বিয়ে হয়ে গেছে।
আমি এখানে এসে সংসার রান্না করছি। রান্না আমি এই গল্প অনেকবার বলেছি আগে, তবু আবারও বলছি, মানে মানুষের বোঝার, যারা নতুন শুনবে তারা বুঝতে পারবে। আমি রান্না করছি, রান্না করতে করতে আমি এরকম সোজা, আমার দেখা যায় সোজা রাস্তাটা ওখান দিয়ে, মানে আমার বাড়ির সামনে একজন স্কুলের শিক্ষক, উনি ভাড়া থাকতেন এখানে। তো ওনার বাড়িতে অনেক ছেলেমেয়েরা টিউশনি পড়তে আসতো, আর উনি ক্লাস 11-12 পড়াতেন। আর আমার তখন ওদের দেখে এত কান্না পেত, মানে আমি দৌড়ে রান্না টান্না হয়ে গেলে ওপরে এসে ওইটা চিন্তা করে এত কষ্ট পেতাম আমি মনে, মানে আমি এটা কেউ বোঝেনি সেই মুহূর্তে, কেউ বোঝেনি বা বুঝবেও না। এখন আমার ছেলেকে যদি আমি বলি, আমাকে বলে কি তুমি এখন দাও পরীক্ষা। আচ্ছা, আর সম্ভব? 25-26 বছর পার করে ফেলেছি, এখন আমার আর সেই এনার্জি নেই। আমি এমনি বই পড়ি ঠিক কথা, কিন্তু এটা তো একটা নিয়ম মেনে, এখন সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে, কি করে পারবো? একটা মুহূর্ত আমার সময় হয় না, মানে টাইম আমি ঠিকঠাক করতে পারি না, এমনও কিছু সময় যায়। তো সেখানে এই বয়সে এসে আমার খালি মনে হয় আমি নতুন করে আবার শুরু করব। জানি মানুষ চেষ্টা করলে সবকিছু পারে, কিন্তু আমি সেইভাবে আমার মানে মাথাতেই আর আসে না যে না, আমি ছেলেপুলেকে না করে আমি নিজের দিকটা দেখবো, এটা আমার মাথাতেই আসে না, আমি পারি না। তো এই ব্যাপারটা আমাকে ভীষণ কষ্ট দিত সেই সময়টা, খুব মানে একটা চাপা কষ্টে ভুগতাম আমি। তা ক্রমশ আমি ওই নিজেকে বোঝাতাম এরম করে, যখন আমি দেখতাম আমারই বয়সী ছেলেমেয়েরা যারা কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, মানে স্কুল যাচ্ছে বা পড়তে যাচ্ছে বা পড়ে ওরম গল্প করতে করতে যাচ্ছে, ওইটা দেখে তো আমার ভীষণ কান্না পেতে, কারণ আমরা ওরম একসঙ্গে পড়তে যেতাম আর ফেরার সময় একটু গল্প করতে করতে আসতাম। মানে সাইকেল আছে হাতে, সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে আসতাম, যতটা রাস্তা আসতাম আরে মানে কাছাকাছি, তারপরে সবাই যেখান থেকে আলাদা হয়ে যেতাম সেখান থেকে আবার সাইকেলে উঠতাম, এরকম করতাম। তো এই ব্যাপারটা আমাকে ভীষণ ভাবে কষ্ট দিত। তো ক্রমশ যখন আমি তখন মানে 3 বছর পরে বাবান হয়েছে, তখন আমি 3 বছর খুব কষ্ট পেতাম মনে, মানে ফাঁকা সময়টা অনেকটা ছিল না। একটা বাচ্চা হয়ে গেলে যেমন তাকে মানুষ করতে গিয়ে অনেকটা সময় তার পেছনে আমায় দিতে হয়েছে, কিন্তু যখনই ও অফিসে চলে যেত 10:30টার মধ্যে পেরিয়ে যেত, তারপরে যে ফাঁকা সময়টা আমার মনে হতো এই সময় আমি স্কুল যাচ্ছি, এই সময় আমি তখন ওই বই পড়তাম, বসে বসে বই পড়তাম। আমার টিভি আমি খুব দেখতে পছন্দ করতাম না, যে টিভির অনেক কিছু টিভির প্রোগ্রাম দেখছি তা আমার ভালো লাগতো না, সবসময় যে আমি টিভি দেখতাম তাও না। আমি নিজের মতন ওপরে আসতাম, এসে গল্পের বই দেখতাম। আর আমার ঘরের জানলা থেকে তখন গঙ্গাটা দেখা যায়, তখন এখানে ফ্ল্যাটগুলো হয়নি, তাকিয়ে থাকতাম গঙ্গার দিকে, তাকিয়ে থাকতাম। আর তখন আস্তে আস্তে না একটা মানে নিজে থেকেই যেন একটা বুদ্ধি কাজ করলো, যে সত্যি আমার তো জীবন হয়তো এইভাবেই আমার জীবনটা চলবে, আমার এইরকমই লেখা আছে আমার কপালে। তো আমি তখন এমনি বই পড়তে লাগলাম নিজেকে মানে খুশি রাখার জন্য, আঁকতাম, খাতা পেন্সিল নিয়ে আঁকতাম। তো মনের অনেক কথা। আর আমি এটা দেখতাম খেয়াল করে, যখনই আমি বেশ কেঁদে নিতাম খানিকটা বসে, কাঁদার পরেই কিন্তু আমার নিজেকে বেশ হালকা মনে হতো হ্যাঁ একটা চাপ যেন আমার বুক থেকে নেমে গেছে এরম। তারপরে আমি লিখতাম ডায়েরিতে অনেক কিছু, যেরকম আমার মনে আসতো সেরকম কথা, বেশ কিছু মনে রাখার মতন কথা এরকম লিখে রাখতাম, সেগুলো আবার পড়ে খুশি হতাম। তারপরে পুরনো কোথাও হয়তো বেড়াতে গেছি সেই ধরনের ফটোগুলোকে দেখতাম বসে বসে। এই সমস্ত করে সময় কাটতো তখন, যখন সেই ফাঁকা সময়টা। বেশিরভাগ সময় তখন থেকেই আমার আরো পড়ার নেশাটা, মানে আদার্স বই, মানে তখন তার ওই পড়াশোনার বই না, আমি কিন্তু সমস্ত কিছু আমি নিজেই চেষ্টা করতাম। আমি কোনো কিছু মানে ওই একটা অভ্যাস থাকে না, আমি বসে বসে সমানে লিখছি, সমানে আঁকছি, সমানে মানে যেন নিয়মিত একটা পড়তে বসলে যেন এই কাজটা আমার যেটা ভালো লাগতো আমি সেই কাজটা করতাম। গান গাইতাম, গান শুনতাম, কানে লাগিয়ে খুব গান শুনতাম। তো গান আমি ভীষণ ভালোবাসি, যেহেতু গানকে আমার এত ভালোবাসতাম গানকে, তো অনেকটা সময় আমার এইভাবে কেটে যেত। তো এইভাবে আমি আমার মনটাকে হালকা করার চেষ্টা করেছি। তারপরে তো ছেলে হওয়ার পর থেকে ওর ওপর দিয়ে আমার যত মানে আবদার, মানে ওকে মানুষ করছি আমি সুন্দর করে, ওকে যখন বড় করছি আমার মানে নিজের হাতে করে বড় করছি, তখন অনেকটা সময়টাও অনেকটা লেগে যেত ওকে বড় করতে, ওকে খাওয়াও, ঘুম পাড়াও, চান করাও, এরকম করতে করতে অনেকটা সময় আমার কেটে গেছে। তো এইটাই হচ্ছে অভিজ্ঞতা। এছাড়া আমি আর একটা কথা বলি, আমি এমন মানুষকে দেখেছি, এটা তো আমার সাধারণ একটা মনে চাপের সৃষ্টি হয়েছিল, সেই মুহূর্তে আমি ওটা ভুলেও গেছিলাম। তারপরে আমি বলেছি যে যখন আমার এটা মনের মধ্যে এরম এলো যে আমার তাহলে এরমই জীবন, খাবো, পড়বো আর শোবো, ঘুমাবো, আর জীবনে কিছু কাজ নেই, তখন আমার একটা ডিপ্রেশন এসে গেছিল। তখন আমি কি করতাম, যোগব্যায়ামে চলে গেলাম। যোগব্যায়ামের সত্যি কথা বলতে কি, আমি প্রত্যেক মানুষকে যারা এখনো পর্যন্ত ব্যায়ামের সাথে যুক্ত নয়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে কিছুটা সময় একটু
জন্য, মানে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে একটু সুস্থ রাখার জন্য, যাতে আমি আমাকে সুস্থ রাখবো, আমি 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 সুস্থ থাকলে আমি আরো সকলকে সুস্থ করতে পারবো। তো এর জন্য অবশ্যই করে খুব মানে প্রয়োজন যে একটা কোনো যোগা কেন্দ্রে ভর্তি হও বা নিজে কিছু ব্যায়াম জানলে সেগুলো করো। হ্যাঁ, অবশ্যই দরকার। কেননা আমি মনে করি সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে ব্যায়ামটা না মানে জীবনে অপরিহার্য একটা অঙ্গ। আমরা যেমন প্রত্যেক দিন দাঁতে ব্রাশ করছি, নিয়মিত স্নান করছি, এগুলো তো আমাদের কাউকে বলে দিতে হয় না। যে কোনো পরিস্থিতি আসুক, চাপ আসুক, আমরা কিন্তু এই সময়টা বার করি যে আমরা ব্রাশ করব, আমরা ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করব, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করব, বা কোনো কিছু করব, চান করব, বাইরে থেকে এলেই আমরা ভালো করে হাত পা ধোবো, স্নান করবো। এইগুলো যেমন আমাদের জীবনের অঙ্গ, তেমন ভাবে ভালোবেসে ব্যায়ামটাকে জীবনের অঙ্গ করে নাও, যেটা যে কোনো পরিস্থিতিতে আমি আধ ঘন্টা করবই, তাহলে না বিছানায় শোবে কম আর কি। এই হচ্ছে ব্যাপার। তো জানো সবাই আমি কত রকম কাজ নিয়ে থাকি। হ্যাঁ, ঈশ্বর আমাকে সেই শক্তি দিন। আমি আরো চাই যে আমি যেন সারা জীবন কাজ নিয়েই থাকতে পারি। এটাই কাজের মধ্যে ব্যস্ত থাকলে পুরনো কথা বলো, যাই বলো, অত মনে করবার সময় পাবে না, কোনো কিছু নিয়েই ভাববার অত সময় পাবে না। এই হচ্ছে ব্যাপার। তো সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, ভালো গান শোনো, পুরনো কথা মন থেকে ওই লেখো। এটা না, এটা আমি জানি না, এটা আমি ইউটিউবেই দেখেছিলাম। একজন আছেন, মানে নামটা একদম মনে আসছে না, ওনার চ্যানেল আমি দেখেছিলাম যে লিখতে হবে, মানে পুরনো যে কথা তুমি নিজে থেকে বার করে দিতে চাও, নিজের থেকে বাদ, এটা আমার বাদ, এটা আমি আমার মধ্যে আর রাখবো না। সেটা আজকে কবিতাটা শুনেছি, আমি কবিতাও এই কথাটা বলেছি, এটা খুব সত্যি কথা, মারাত্মক উপকার দেবে। পুরোটা লেখো তুমি, তোমার মনের যে কথাটা পুরোটা সুন্দর করে ধৈর্য ধরে বসে লিখে সেটাকে জ্বালিয়ে ফেলো একদম, বা একদম ছিঁড়ে কুচি করে দূরে। আমার মনে হয় জ্বালিয়ে ফেলাটাই ভালো হবে। এটা যদি করতে পারো না, ওটা প্রথমে লিখবে, তারপর পড়বে, লেখাটাকে পড়লে পুরো মন দিয়ে করবে কাজটা, করার সাথে সাথে পুরো জ্বালিয়ে ফেলো, দেখো তুমি অনেকটা হালকা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ওই কথাটাকে ভেবে বেশ করে খানিকটা কেঁদে নাও, তোমার ভিতর থেকে যে বাজে টক্সিনটা সেটা বেরিয়ে যাবে। দেখবে আমি এগুলো আমার উপকারে দেয় বলেই আমি বারবার বলি, আমার জীবনে যেগুলো উপকার পাই আমি যার থেকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সবসময় এটা বলি। তো এরকম মানুষও আমি দেখেছি যে এখন তো প্রেমে আঘাত, হ্যানা ত্যানা এখন তো প্রতিনিয়ত হচ্ছে, এবং এগুলো না আমি আমার ছেলেদের সাথেও শেয়ার করি যে এরম করবি না। জীবনে কোনো কিছুর জন্য কারোর জীবন কিন্তু আটকিয়ে থাকবে না। আটকানোর হলে সেটা হচ্ছে একমাত্র আমরা নিজেরা নিজেদেরকে আটকে রাখি। এই হচ্ছে ব্যাপার। কোনো কিছুর জন্য থেমে থাকে কি, দুনিয়া এধার ওধার হয়ে যাবে। এই যে করোনা পরিস্থিতিতে কত মারাত্মক ঘটনা ঘটলো, দেখো আবার কিন্তু নিয়মিত চলছে। তো এই মা গঙ্গা আমাকে এই শিক্ষাই দিয়েছে যে বয়ে চলো, নিয়মিত বয়ে চলো, তুমি তোমার কাজ করে চলো। এবার যা কিছু মানে ঈশ্বর তোমাকে দিয়ে যতটা করাবে তুমি করেই চলো। এবার তুমি কতটা পাবে বা তোমার কতটা প্রাপ্য সেই ঈশ্বর বুঝে সঠিক সময় তোমাকে ঠিক পাইয়ে দেবে। তো এ নিয়ে তুমি আগে কি পেয়েছো কি পাওনি এ নিয়ে একদম দুঃখ নয়। তাই আমি চলো সব ঠিক আছে, আমি কিন্তু কোনো কিছু নিয়ে এখন দুঃখ পাই না, দুঃখ একদমই পাই না। যারা দেখো সবসময় দেখো আমি হাসছি, আমি সত্যিই হাসি। আমি আমাকে ভালো রাখতে আমি যে কোনো কথা নিয়ে মজার কথা বলে ছেলেদের সাথে, আমি কেউ নেই পাশে তো কি হয়েছে, নিজেই গান গাই, নিজেই হাসছি, নিজেই হচ্ছে, এরকম আমি এইভাবেই থাকি। সত্যি কথা বলতে কি আমার মনে হয় এতে অনেক ভালো থাকা যায় আর কি। তো আর একটা ছোট্ট উদাহরণ দিই আমি। এখনকার কথা এগুলো তো এখনকার, যে প্রেমে আঘাত পাওয়া, হেন পাওয়া, কিন্তু এই ঘটনা আমার মায়ের মুখে শোনা, অনেক আগেকার কথা বলছি। মানে আমার মা, মানে তার এখন 68 বছর বয়স, 67 থেকে 68 বছর বয়স তার। এবার তাদের থেকে, মায়ের থেকেও বড় তখন মাদের ছোটবেলা। মা বলে মায়ের যখন এই 16-17 বছর বয়স তখনকার ঘটনা। মা বলছে সবাই মিলে আলোচনা করছে, মাদের পাড়ার একজন মারা দিদি বলতো, তো তার হঠাৎ মানে কথা বন্ধ হয়ে যায়, কথা না বলে বলে হঠাৎ করে পাগল হয়ে যায়। তারপরে অনেক পরে মারা আর কি জানতে পারে যে সে মনে মনে কাউকে ভালোবাসতো, কিন্তু তাদের বাড়িটা যেহেতু একটু বনে দিয়ে আগেকার, তো বেশিরভাগই মেয়েদের একটা আটকানোর প্রবণতা ছিল। কোনো পরিস্থিতিতেই মেয়েরা, মানে আমরা কি চাই, আমরা কি ভালোবাসছি, এটা কোনো পরিস্থিতিতেই কোনো মেয়েরাই মানে বাড়ির মানুষের কাছেও বলতে পারতো না।
বাড়ির কাছে যে বলবে যেন মনে হচ্ছে মেয়ে, এখন তো মানে আমি মনে করি এখন মেয়েদের জায়গাটা অনেকটা ভালো, অনেকটা তারা নিজেদের মতন বলতে পারে, তারা নিজেদের, আমার যে এখন যদি কোনো সমস্যা হয় আমি বলতে পারবো দুটো কথা, কিন্তু তখন না এমন একটা পরিস্থিতি যেন মেয়ে মানে তো একদম আবদ্ধ থাকবে একদম, তাদের যেন মানে কোনো কথা বলারই অধিকার নেই, এরকম একটা ব্যাপার। তো এত ওই ওই যে বলছি আমার মায়ের 67-68 বছর বয়স, তো আমার মায়ের দিদি মানে মায়ের থেকে আরো বছর বয়সে বড়, তো উনি ছিলেন, উনি ওনাদের ওইরকম বনেদি বাড়ি ছিল, এমন একজনকে ভালোবাসতেন যে যে ওনার বাড়িতে কোনো কিছু দেয়া নেয়া করতো, এরকম কিছু একটা কাজ করতো হয়তো। তো সেই মানুষটাকে যখন উনি ভালোবেসেছিলেন তখন উনি কিন্তু বলতে পারেননি যে আমি ওকে ভালোবাসি, এই কথাটা বলতে পারিনি, বা পালিয়ে যাওয়া তো দূরে থাক, ওইটা তো মাথার মধ্যে মানে পারবেই না যে কি করে পালিয়ে আবার কি করে যাবো, এরকম একটা ব্যাপার। এই সমস্ত ঘটনা না, আমার মাও আমাদের সাথে মানে আমরা একটু বড় হওয়ার পর থেকে আমাদের মাও কিন্তু আমার সাথে এরকম বন্ধুর মতন আমাদের একটু একটু ছোট ছোট গল্প বলতো, বন্ধুর মতো মিশতে বলতে খুব যে খোলামেলা তা নয়, কিন্তু ছোট ছোট গল্প বলতো, মানে আমাদের বোঝাবার জন্যই বা কিছু। মা কিন্তু তখনও আমাকেও ওরকম বলতো যে যদি কখনো কাউকে ভালো লাগে আর কাউকে না বলতে পারিস আমাকে বলবি, আর এই কথাটা আমিও কিন্তু আমার ছেলেদেরকে হচ্ছে, এখন তো অনেক সবার এটা কোনো ব্যাপারই না, এটা হতেই পারে, একজন আরেকজনকে ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে, এত কিছু ব্যাপার স্যাপার এখন, কিন্তু তখনকার দিনে ওই ব্যাপারটা খুব ভাবে হয়েছিল, তা সে বলতে পারিনি বলে না, ওই যে ক্রমশ কি হয়েছে ওই কথাটা চিন্তা করে করে, হ্যাঁ সে নিজেকে ওইখান থেকে আর বার করতে পারিনি, এক তো কথাটা কারোর সাথে শেয়ার করতে পারিনি, নিজের মনে ঘরে বসে কেঁদেছে, নিজের মনেই যা কিছু ভেবে রেখেছে, তো এবার সে চোখের সামনে তাকে দেখছে অথচ কিছু বলতে পারছে না, এরম করতে করতে তার মানে বাক কথার মুখ থেকে বেরোচ্ছে না, বাকরুদ্ধ বলে সেটা হয়ে গেল, হওয়ার পরে কিছুদিন পরে তার কি হলো, সে পাগল হয়ে গেল, পাগল হয়ে এদিক ওদিক এদিক ওদিক করতে করতে এমন একটা সময় এলো যে সে যে কোনো কারণে ছিটকে বাড়ি থেকে বেরিয়ে চলেই গেল, না কোনোভাবে মারা গেল সেটা মা আর বলতে পারলো না, মানে মা বলছে এত মারাত্মক এটা, মানে মাও আমাকে এরকম উদাহরণ দিয়েই বুঝিয়েছিল যে দেখ এরকম হয়, কোনো কথা যদি মনের মধ্যে চেপে রেখে মানুষের যে কি মারাত্মক ক্ষতি হয়, সত্যি এটা দিদিভাই আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা মনে আগে করেছিলাম, আমার খেয়াল পড়ছে না, তো এতটা মারাত্মক হতে পারে, এতটা মারাত্মক হতে পারে যে কোনো কিছু। আমি এই জন্য সকলের কাছে আবারও অনুরোধ করব যে যেমন পরিস্থিতি আসুক না কেন কোনো সময়ের জন্য কখনোই কথা কিছু ভাবেই ভিতরে চেপে রাখবে না, কাউকে বলে ফেলো, কোনো কথা কাউকে শেয়ার করলে কি হয় মন হালকা হয়, না হলে কাঁদো, কেঁদে হালকা করো, লেখো, লিখে জ্বালিয়ে ফেলো, গান শোনো, নিজেকে ওইখান থেকে বার করার চেষ্টা করো। বারবারই বলছি পুরনো জিনিস ভিতরে রাখলে কিন্তু নতুন কিছু তুমি আর নিতে পারবে না, পরিবেশ প্রকৃতি বড় কারোর থেকে কিছু নিতে পারবে না, ভেতরে জমাতে পারবে না, তাহলে ওই পুরনোগুলো তোমাকে আস্তে আস্তে খালি করতে হবে। তো এটাই ছিল আজকের বলার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশি থেকো, আনন্দে থেকো, এ পর্যন্তই। আর কি বলবো, দিদিভাই এসেছেন শুনেছি, জানি না শনিবার দিন চেষ্টা করব যাওয়ার, জানি না কি করব আমি, মানে বুঝতে পারছি না আসলে, আমাদের এমন কাজ না, আর আমি মানে উত্তরপাড়া থেকে যেতে গেলে আমার সারা বেলা মানে সারাটা দিন এই হবে, এই হচ্ছে ব্যাপার, তো দেখবো কি করতে পারি কি।